সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মোস্ট কমন মিস্টেক অফ আরএসআই, অর্থাৎ আমাদের মার্কেটের সবথেকে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সবথেকে পপুলার ইন্ডিকেটরগুলোর মধ্যে একটি ইন্ডিকেটর হচ্ছে আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটার মধ্যে সবথেকে বেশি যে কমন মিস্টেকটা আমরা বেশিরভাগরা করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। এবং এই মিস্টেকটা এত গুরুতর যে এটার কারণে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হই। শুধু যারা শিখছেন তারাই নয়, যারা এটা ট্রেনার তারাও পর্যন্ত এই কমন মিস্টেকগুলো করে থাকেন এবং অনেক বিশ্লেষকদেরও এই কমন মিস্টেকটা করতে দেখা যায়, যে কারণে এই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি। তাহলে কমন মিস্টেকটা কি? এটি একটি মোমেন্টাম ইন্ডিকেটরস এবং একটি অসিলেটরও বটে, যা 0 থেকে 100-র মধ্যে মান প্রকাশ করে। রিলেটিভ স্ট্রেংথ কথাটার অর্থ থেকে বোঝা যায় আরএসআই আসলে কী জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ স্ট্রেংথটা আগের তুলনায়, তুলনামূলক স্ট্রেংথ, মানে যখন তুলনা করছি তখন সেটা হয় পূর্বের সাথে বর্তমানের স্ট্রেংথের তুলনা। বর্তমান স্ট্রেংথটা যেটা দেখাচ্ছে তা পূর্বের সাথে, ইতিপূর্বের সাথে যখন তুলনা করি তার থেকে বেশি না কম। ধরেন এখন আরএসআই আছে 60, কিন্তু পূর্বে যদি এটা থাকে 65, তাহলে তুলনামূলকভাবে 60 কম। কিন্তু আরএসআই 60 যদি এখন হয়, আগেরটা 50 হয়, তাহলে তুলনামূলকভাবে উপরে, সেক্ষেত্রে শক্তিশালী বোঝায়। কিন্তু কমন মিস্টেকটা কি আরএসআইয়ের? সেটা হচ্ছে ওভারবট এবং ওভারসোল্ড পজিশন নিয়ে। অনেকে ওভারবট পজিশন 70-কে কনসিডার করেন, অনেকে 80-কে কনসিডার করেন, অনেকে ওভারসোল্ড পজিশন 30-কে কনসিডার করেন, অনেকে 20-কে কনসিডার করেন। এটা সমস্যা না, কারণ যেটা শতকরায় প্রকাশ করছে সেটা ওপরে 30% বা ওপরে 20%, নিচের 30% বা নিচের 20%কে ওভারবট ওভারসোল্ড আপনি ধরতেই পারেন। এটি নিয়ে সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন বা শেখাচ্ছেন এবং বিশ্লেষক, তারা মনে করেন যে 30 এবং 70 এই যে ওভারবট ওভারসোল্ড পজিশন, এইটা নিয়ে মনে করেন যে 30-তে আসা মানে বিনিয়োগযোগ্য সময় এবং 70-তে আসা মানে হচ্ছে এখন বের হওয়ার সময়। এই যে কমন মিস্টেকটা, যদি এইভাবে আমরা ট্রেড করি তাহলে আমাদের পোর্টফোলিও জিরো হয়ে যেতে সময় লাগবে না। তাহলে এই যে কমন মিস্টেকগুলো আমরা করে থাকি, এটা আমরা আলোচনা করব আজকে খুব সংক্ষিপ্তভাবে, যাতে করে আমরা এই কমন মিস্টেকগুলো না করি। এই কমন মিস্টেকগুলো কেন হয়? বেশিরভাগ যারা এই বিষয়ে বিশ্লেষণ করেন তারা তার আগে বলি, আরএসআই সম্পর্কে সবথেকে ভালো ধারণা কার থাকবে? যে আরএসআই অনেকদিন যাবৎ ব্যবহার করছিস তার, নাকি যে আরএসআইটা উদ্ভাবন করেছেন বা আবিষ্কার করেছেন বা এই কনসেপ্টটা তৈরি করেছেন তার? নিশ্চয়ই যে কনসেপ্টটা তৈরি করেছেন সে অনেক সাধনা করার পরেই, অনেক বিশ্লেষণ করার পরে এরকম একটা কনসেপ্ট আবিষ্কার করতে পেরেছেন। তাহলে এই আরএসআই যিনি আবিষ্কারক, যিনি এই ক্যালকুলেশনটা তৈরি করেছেন, ইন্ডিকেটর তৈরি করেছেন, তিনি তো এটা খুব ভালোভাবে বলতে পারবেন। তার লেখাটা যদি আমরা পড়ি, তিনি তার প্রথম ধারণাটা প্রকাশ করেন যে গ্রন্থে, সেই গ্রন্থের নাম হচ্ছে নিউ কনসেপ্ট ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম, আর আরএসআইয়ের জনকের নাম হচ্ছে ওয়েলেস উইল্ডার। তিনি তার এই নিউ কনসেপ্ট ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম এই গ্রন্থে সর্বপ্রথম আরএসআইয়ের ধারণা প্রকাশ করেন। আপনারা যদি সেই বইটা একটু পড়েন, সেকশন 6-এ যান, 63 নম্বর পেজে যান, তাহলে ক্লিয়ারলি সেখানে বলা আছে আরএসআই 70 এবং 30-কে কীভাবে অর্থাৎ ওভারবট এবং ওভারসোল্ড পজিশনকে কিভাবে ব্যবহার করতে হয়। এক জায়গাও লেখা নাই যে 30-তে আসলে কেনার সময়, কেনার উপযুক্ত সময় বা এটা বাই করার মতো জায়গা, এবং 70-তে আসলে এটা সেল করার মতো জায়গা। কোথাও আপনি পাবেন না। এইটা আমরা নিজেরা তৈরি করেছি ভুল বুঝে, শুধুমাত্র ওভারবট এবং ওভারসোল্ড এই নাম দুটি দেখে। ওভারসোল্ড নামের অর্থ প্রকাশ করে যে অতিমাত্রায় সেল হচ্ছে বা হয়েছে। ওভারবট মানে অতিমাত্রায় বাই হচ্ছে। অনেকে মনে করেন অতিমাত্রায় যখন বাই হয়ে গেছে তাহলে মানে এটা পড়ার সময়, আর অতিমাত্রায় সেল হয়েছে তাহলে মনে হয় এটা অতিমাত্রায় সেল তো হয়ে গেছে, এখন মনে ওঠার সময়। এই ধারণা থেকেই তারা এই রকমটা প্রকাশ করেন। তারা বইটা যদি একবারের জন্য সম্পূর্ণ বইটা পড়েন, মানে আরএসআইয়ের অংশটুকু পড়েন, অন্তত পুরো বই না পড়ে, তাহলে তারা কখনোই এমনটা করবেন না। ক্লিয়ারলি মেনশন করা আছে বইতে যে আরএসআইকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি উদাহরণ দিয়ে, আমার একটা পিডিএফ কপি আছে, আমি দেখিয়ে দিই তাহলে বুঝবেন। তারপরে আমি এসে এটাকে প্র্যাকটিক্যালও দেখিয়ে দিব যে আরএসআইকে কীভাবে ব্যবহার করা উচিত আর কীভাবে ব্যবহার করা হচ্ছে। আগে দেখি আরএসআই, এখানে আমার কাছে এই বইটার এই যে সেকশন 6, বইটার নাম হচ্ছে নিউ কনসেপ্ট ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম। আপনারা অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন, অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় এটার 63 নম্বর পেজ। এই পেজে আসবেন, এই পেজ থেকে শুরু হয়েছে। আর এই বইতেই সর্বপ্রথম ওয়েলেস উইল্ডার
ওয়েলেস উইল্ডার, এই যে উনি এটার আবিষ্কারক, উদ্ভাবক, যাই বলেন না কেন, কিন্তু তিনি ক্লিয়ারলি এখান দিয়ে মেনশন করে দিয়েছেন এটাকে কীভাবে আমরা মূল জায়গা পড়বো, আমরা সব জায়গা পড়বো না সময়ের জন্য, একদম কোর অংশটুকু পড়বো যেখানে একদম স্পষ্টভাবে তিনি মানে করেছেন। যেমন টপস অ্যান্ড বটমস আর ইন্ডিকেটেড হোয়েন দ্য RSI গোজ অ্যাবভ 70 অর ড্রপস বিলো 30। এখানে উনি টপস অ্যান্ড বটম অর্থাৎ ওভারবট এবং ওভারসোল্ড পজিশনটাকে নির্দেশ করেছেন যে 70-30। এটা কেউ যদি 20 এবং 80 করেন কোনো সমস্যা নাই, কারণ এটাতে শতকরায় প্রকাশ, ওপরে 30%, নিচে 20%, বা নিচে 30%, বা ওপরে 20% ধরলেন ওভারবট, নিচে কোনো সমস্যা নেই। এই হচ্ছে আপনার ওভারবট পজিশনটা মূল মুখ্য, আর টপস অ্যান্ড বটমটা ইন্ডিকেট করা। এরপরে কি হচ্ছে, আমরা মেইন জায়গায় পড়ি, ফেইলুয়ার সুইং এভাব 70 অর বিলো 30। এখানে 80 বা 20 ধরলেও সমস্যা নেই। অন দ্য RSI স্কেল আর স্ট্রং ইন্ডিকেশনস অফ মার্কেট রিভার্সালস। অর্থাৎ মার্কেট রিভার্সাল বলতে কী বোঝানো হয়, যদি এটা ওপরে থাকে তাহলে নিচে আসার লক্ষণ, রিভার্স মানে বিপরীতগামিতা, অর্থাৎ মার্কেট বিপরীত হওয়ার লক্ষণ। আর যদি নিচে থাকে তাহলে সেটা বিপরীতগামী মানে ওপরে যাওয়ার লক্ষণ। এই তো ইন্ডিকেশনস, স্ট্রং ইন্ডিকেশনস মনে রাখতে হবে। তার মানে RSI এর মান এখানে সমস্যা না কত, 70 না 75, 80 না 50, ফ্যাক্ট হচ্ছে প্রথম কন্ডিশন RSI 70-র ওপরে যদি থাকে, 70-র ওপরে যে কোনো জায়গায়, 70 থেকে হতে পারে, 71 থেকে হতে পারে, 75 হতে পারে, 80 হতে পারে, 90-তে হতে পারে, মানে 70-র ওপরে যে কোনো জায়গা থেকে যদি সুইং হাই করতে ফেল করে, অর্থাৎ যদি ধরেন RSI 72-তে আছে, এখন আবার RSI নেমে এসে 72টাকে সুইং হাই করতে ফেল করে, এটাকে ফেল বোঝাচ্ছে। ঠিক একইভাবে তাহলে 70 থেকে নেমে এসে 70-র ওপরে যাওয়া যতটা সহজ, যেহেতু এটা শতকরায় প্রকাশ করে, 100-র উপরে স্কেল হয় না, 0 থেকে 100-র মধ্যে মান প্রকাশ করে, তাহলে যেমন আমি এখানে যদি দেখিয়ে দিই, ধরেন এখানে আমি 0 থেকে 100 পর্যন্ত RSI প্রকাশ করবে, এর ওপরে যাবে না, যেহেতু এটা শতকরায় প্রকাশ করে, 100-র ওপরে কোনো মান আসবে না, 0-র নিচে কোনো মান আসবে না। এখন আমি ধরে নিলাম 30, 20, 10, এভাবে আমি ধরে নিচ্ছি একটা এখন যে কোনো জায়গায় যখন এখন RSI মুভ করছে, এখন RSI যদি মুভ করে, ধরেন এখানে আমি দেখছি, আগে ওপরে ধরি, হ্যাঁ, ধর 70 ওপরে গেল, এখন 70-র ওপরে গিয়ে যে কোনো জায়গায়, এখন নিচে এসে যদি এর ওপরে আবার যেতে, আমি মনে হয় একটুখানি আরেকটু মোটা দাগ দিলে সবাই বুঝতে পারবেন, এখান থেকে দিই, ধরেন এখান থেকে, এখানে তো মোটা আসছে না, হ্যাঁ, ধরেন এখান থেকে গেল 70-র ওপরে গেল, এখন 70-র ওপরে যে সুইং হাই করতে, অর্থাৎ নিউ সুইং করতে, উপরে সুইং করতে, তার মানে যদি উপরে সুইং করে তাহলে ফেল না, গুড, এটা ভালো লক্ষণ, অর্থাৎ সুইং ফেল করে নাই 70-র ওপর থেকে। এখন 70-র কথা হচ্ছে, এই 70 থেকে 80-তে যাওয়া এর জন্য যত সহজ, যেহেতু 100-র উপরে মান নাই, যাবেও না, 100 শতকরা প্রকাশ, তাহলে এখান থেকে ফেল করে এখান থেকে নেমে এই 80-র ওপরে ওঠা তার থেকে একটু বেশি কঠিন। আবার এইখান থেকে 80 তুলনামূলকভাবে বলছি, এটার তুলনায় এটা একটু কঠিন, তাহলে 80-র ওপরে সুইং করা কঠিন। আবার 80-র ওপরে ধরেন এই 90 থেকে ফেল করে 90-র ওপরে সুইং হাই করা আরও কঠিন। তাহলে আমরা কখন এখান থেকে সুইং করে এইখানে সুইং হাই করা তুলনামূলকভাবে সহজ, তুলনামূলকভাবে কঠিন 80-র ওপর থেকে সুইং হাই করে 90 বা 85 বা 82-তে যাওয়া, তাই না? তো এখন 90 থেকে তার উপরে যাওয়া আরও কঠিন। আবার 90 থেকে যদি এখানে ফেল করে এই 92 বা 93-র ওপরে যাওয়া আরও বেশি কঠিন। তো একটা জায়গায় এসে 100-র আগে তো ফেল করবেই, ধরেন এখানেও ফেল করলো না, এখানেও ইকুয়াল হলো বা একটু বেশি গেলো, এখন পরের একটা সময় তো ফেল করবে। যখন এই যে ফেল করলো, তার মানে এই যে হায়ার হাই হলো, এটাকে আমরা কি বলবো, হায়ার হাই, ওকে, আর এটাকে বলবো লোয়ার হাই। তার মানে কোথাও না কোথাও এই 70-র ওপরে থেকে 100 পর্যন্ত কোথাও না কোথাও এক জায়গায় তো ফেল করবে, তার মানে এখানেও ফেল করতে পারতো একবারে। কিন্তু কথা হচ্ছে এই 70 থেকে পড়ে 80-তে বা 75-এ যাওয়া যতটা সহজ,
তার থেকে বেশি কঠিন হচ্ছে 80 থেকে করে 90-তে যাওয়া বা 85 82 তার ওপরে যাওয়া। আবার এইটা যতটুকু সহজ, তার মানে যত ওপর থেকে ফেল করছে তত বেশি সম্ভাবনা ওই সুইং হাই করতে ফেল করা, তাই না? তাহলে অনেক সময় আমরা দেখা যায় 90 বা 92 এই পজিশনে চলে গেছে, তখন আমরা চিন্তা করে ফেলি না এইখান থেকে সুইং হাই করতে, আবার নিউ সুইং করতে, সুইং হাই করাটা খুব টাফ, তখন আমরা এখানে ডিসিশন নিয়ে নিই। কিন্তু যদি 70 75 80-র কাছাকাছি হয় তখন আমরা চিন্তা করি যে না এখনও করতে পারবে। এই পজিশনের মধ্যে একটা শেয়ার প্রাইস ডাবলও হতে পারে, এতটুকু 70 থেকে 90-র মধ্যে ডাবলও হতে পারে, কারণ বারবার ওপর আর নিচে হচ্ছে এবং হাই করছে। কোথায় ফেল করলো? এইখানে ফেল করলো। এইটা আমাদের মুখ্য, কোথায় ফেল করলো, এই ফেলুয়ারিটের করার কথা বলছে যে করলে। একইভাবে যদি আমরা এইখানে দেখি যে এইখানে একটা শেয়ার প্রাইস 30-তে আসছে, আমরা 30-তে আসছে। এখন যদি এই 30 থেকে ব্যাক করে ওপরে যেয়ে এর নিচে যাওয়া যতটা সহজ, ঠিক 20 থেকে ওপরে যেয়ে 20-র নিচে যাওয়া আরও বেশি কঠিন। আবার যদি এইটাও করতে পারে, যখন 10-এ যেয়ে এখান থেকে ব্যাক করে 10-এর নিচে যাওয়া আরও বেশি কঠিন, 7-8-এ যাওয়া আরও কঠিন। কিন্তু যদি এটাও গেল, একটা না একটা জায়গায়, যেহেতু শূন্য নিচে নামতে পারবে না, একটা না একটা জায়গায় ফেল করবে বা ইকুয়াল লো করবে বা হায়ার লো এই যে ক্রিয়েট করবে, তাই না? তাহলে এইখানটা বলছে যে ধরেন এইখানে হচ্ছে লোয়ার লো, যেমন এগুলো হচ্ছে লো, প্রথমটা লো, তারপর এটা কি লোয়ার লো, তার মানে এখানে ফেল করে নাই। তারপরেরটা কি আবার লোয়ার লো, এখানেও ফেল করে নাই, এখানে হয়েছে, তার মানে কন্টিনিউয়েশন, মার্কেট নামছে। কিন্তু এইখানেও লোয়ার লো, এইখানেও করে নাই, কিন্তু এইখানে এসে হায়ার লো, এই লোটা হায়ার হয়েছে। তার মানে এই লোটা এর নিচে যায় নাই, এই লোর নিচে যায় নাই, তার একটা না একটা জায়গায় তো ফেল করবে এসে। তাহলে এইটা বলছে স্ট্রং ইন্ডিকেশন অফ মার্কেট রিভার্সাল। ওয়েলেস হোল্ডার এটাই বোঝাতে চেয়েছেন। টপস অ্যান্ড বটম, মার্কেটের কোনো নির্দিষ্ট টপসও হয় না, মার্কেটের বটমসও হয় না, এটা তুলনামূলকভাবে বলছেন উনি, যে আরএসআইয়ের স্কেল অনুযায়ী, যে আরএসআই যেহেতু 100-র উপরে স্কেল তো নাই, আর জি 0-র নিচে স্কেল কোনো নাই, এটা শতকরায় প্রকাশ করা হয়, এর মধ্যেই মুভ করতে থাকবে। তাহলে 70-এ উপরে গেলে আমি সেল করে দেবো, কারণ এইখানে একটা প্রাইস 50 টাকা থাকতে পারে, এই যে লেভেলে এসে 100 টাকা হতে পারে। তো যদি 50 টাকা আমি সেল করে দিই, তাহলে 100 টাকা আমি কখনোই পাবো না। ঠিক একইভাবে এইখানে যদি আমি 30-র নিচে আসলে বাই করি, তাহলে এইখানে একটা শেয়ার প্রাইসের দাম 50 টাকা থাকতে পারে, এখানে এসে 25 টাকা হতে পারে, কিন্তু আরএসআই 100 গেল না, 100 না যেয়েই এখানে লোয়ার লো হতে হতে আমাকে, তাহলে আমি কি এখানে যদি 50 টাকা বাই করে বসে থাকি, 25 টাকা নামলে আমার তো করণীয় নাই। আমি বারবার স্টপ লস দিয়ে আবার স্টপ লস দিব, আবার স্টপ লস দিব, কতবার স্টপ লস দিব। তারপরে এই জায়গাটায় যে তখন আমি 4-5 বার এখানে স্টপ লস দিয়ে দিই, এখানে তো দেখা যাবে যখন এখান থেকে সঠিক সময় ঘুরবে তখন আমি ওইটাকে ধরবই না, ধরাই হবে না এতবার ফেল হওয়ার পরে। তাহলে এই জন্য এই যে আমরা ওয়েলেস হোল্ডার যে জিনিসটা বুঝাতে চেয়েছেন সেটা আমরা বুঝি নাই। কেন বুঝি নাই? কারণ এই বইটা আমরা পড়িই নাই। আমরা কিভাবে দেখি, মন গড়া পদ্ধতিতে অনেকে বর্ণনা করেন, অনেকে যে ইউটিউবের বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও দেখে দেখে শিখেন আরেকজন কি বলেছে। সবসময় আমরা সেটাই শিখব, যেটার মূল লেখক কি বলেছেন সেটাই আগে পড়ব, যিনি এটার আবিষ্কারক। আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেন, আমি আরেকজন কি বললো সেটা শুনবো না, আপনারটা শুনবো, কারণ আপনি আবিষ্কারক, আপনি এটার গবেষক, আপনি এটার দীর্ঘ সময় গবেষণা করে বের করছেন, পপুলার হয়েছে, তার এই জন্য আপনি কি বলতে চাচ্ছেন আমার কাছে সেটা মুখ্য। ABCD XYZ কেই বললো ওটা আমার কাছে মুখ্য না, কারণ এই ক্ষেত্রে আপনি আবিষ্কারক। ঠিক যখন আরএসআইয়ের প্রশ্ন আসবে তখন শ্যাম যদু মধু কী বললো আমার কাছে মুখ্য না, সে যত বড় অ্যানালিস্ট হোক মুখ্য না। ওয়েলেস হোল্ডার কী বলেছেন সেটা আমার কাছে মুখ্য। তো একদম ক্লিয়ারই বলে দিচ্ছেন যে ওয়েলেস হোল্ডার, যেখানে টপস অ্যান্ড বটমস আর ইন্ডিকেটেড হোয়েন RSI গোজ এভাব 70 অর বিলো 30। এখানে 80-20 হতে পারে, এটা নিয়ে কোনো বিতর্ক না। উনি ওভারবট এবং ওভারসোল্ড 70 এবং 30-তে করেছেন, অনেকের 80-তে 20 করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কোনো বিরোধিতাও নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে 13 নিচে আসলে কিনবো আর 70-তে আসে বিক্রি করব, সেটা যদি হয় তাহলে আমাদের পোর্টফোলিও খালি হতে সময় লাগবে না।
তারপর ফেলিওয়ার্স, তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝেছি ফেলিওয়ার সুইং এভাব 70 অর বিলো 30 অন দ্য RSI স্কেল আর স্ট্রং ইন্ডিকেশনস অফ মার্কেট রিভার্সালস। তাহলে আমরা কি খুঁজি, একটা ডাউন ট্রেন্ডে মার্কেট রিভার্সাল ইন্ডিকেশন খুঁজি, যাতে মার্কেট বিপরীত কখন হবে, মার্কেট কখন ওপরে উঠবে, ডাউন ট্রেন্ডে তো অনেক দিন আছে, আবার মার্কেট যখন ওপরে থাকে কখন মার্কেট নেমে যাবে, তাহলে আমার লস হতে পারে, তাই না? মার্কেট নেমে যাবে কবে, মার্কেট রিভার্স করবে কখন, তো এইটাই তো আমরা খুঁজি। তা আমি যদি জেনেই যাই কোথা থেকে নিচে মার্কেট রিভার্স করবে আর কোথা থেকে ওপরে রিভার্স করবে, তাহলে একটা মানুষ আর লস করার কোনো সুযোগ আছে? তো এটা যত বেশি প্র্যাকটিস করব তাহলে আমাদের এইটা হবে। এই যে আমরা এখন যেটা দেখালাম, যে এখানে ক্লিয়ারলি দেখালাম কোথা থেকে ফেল করবে আমরা জানি না। 30 থেকে এখান থেকে একবারেও করতে পারতো, উঠে যেতে পারতো, 70 থেকে এসে আবার উঠে যেতে পারতো, কিন্তু বারবার এখানে সুইং যদি একটা জায়গায় এখানে সুইং ফেল করছে না, সুইং হাই, কিন্তু একটা জায়গায় না একটা জায়গায় এসে ফেল করবে। এখানে দ্বিতীয়বারই ফেল করতে পারতো, প্রথমবার ফেল করতে পারতো, কিন্তু এখানে এসে ফেল হয়েছে। হ্যাঁ, একইভাবে এখানেও ফেল করতে পারে, ফেল করলে ওটা রিভার্সালের লক্ষণ হতো। এখান থেকে যদি নিউ লো তৈরি না করে এখানে হায়ার লো তৈরি করতো, এখান থেকে মুভ করে ফেলতো এই নিচে না নেমে, এটার নিচে না নেমে, তাহলে আমরা এখানে ধরতাম রিভার্সালের লক্ষণ। তবে আমরা করতে পারবো, যেহেতু এটা 30 থেকে করেছে, আরও নিচে আবার যদি চলে আসে তাহলে এর নিচে যেতে পারো, কারণ কন্টিনিউয়েশন হতে পারে সেটাও। এখন এই জন্য আমাদেরকে ফেইলুয়ারিটি খুঁজতে হয়, যে এই ওভারসোল্ড জোনে, এটা এই জোনটাকে নাম কি বলা হয়, এটা হচ্ছে ওভারসোল্ড জোন। 30 থেকে নিচে যে কোনো লেভেল আপনি ধরতে পারেন, আর এইটাকে বলা হয় ওভারবট জোন। আর মিড লাইন থেকে 50, অর্থাৎ 50টাকে মিড লাইন ধরে, 50 মানে মধ্য অবস্থা, যেহেতু যা শতকরায় প্রকাশ করে 100-র মধ্যে মান প্রকাশ করে, তার মধ্য অবস্থা 50, তার মানে এর উপরে মার্কেট থাকা, মার্কেট 50%-এর উপরে, তার মানে স্ট্রেংথ, মানে এটার মধ্যে উইকনেস বোঝায়, এটা তো স্ট্রেংথ বোঝায়। তো 50% উপরে থাকলে স্ট্রেংথ বোঝায়। আর তবে যেহেতু আরএসআই শুধু ওপরে থাকাটাই যথেষ্ট না, আরএসআইয়ের মান কখনো ওই তার সংখ্যা দিয়ে গোনায়। আরএসআইয়ের অর্থ হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ, মানে কি তুলনামূলক শক্তি। আগের মানটার যদি এখন যদি 50 হয়, ওকে, এখন ধরেন 50 হলো, এখানে 50 হলো, কিন্তু এর আগেরটা যদি 55 থেকে 50 হয়, তাহলে এইটা শক্তি কম। কিন্তু যদি এইটা যদি 50 হলো, কিন্তু আগের অংশটুকু যদি আগে যদি 50 থাকতো আর এখন 55 হতো, তাহলে স্ট্রং। মানে এখন 55 আছে, এটা শক্তিশালী না দুর্বল ডিপেন্ড করছে কত থেকে 55, 60-এর থেকে 55 নাকি 50-এর পরে 55, অর্থাৎ রিলেটিভলি বাড়ছে না রিলেটিভলি কমছে, তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, তুলনামূলকভাবে কমছে। এই জন্য যে এই হাই থেকে তুলনামূলক এই হাই যদি ওভারসোল্ড জোনে যে নিচে হয়, তাহলে এটা স্ট্রং সাইন অফ রিভার্সাল, তাই না? এই যে রিভার্সাল সাইনটা, এটাই বোঝাতে চেয়েছে। এইটা যদি আমরা জানতে পারি, তাহলে কখন এক্সিট করা উত্তম সেটাও আমরা বুঝতে পারি। ঠিক এইভাবেও এটা দেখুন সহজ ইয়েতে, অনেক সময় দেখা যাবে কি এই জায়গাটায় করলো আপনার এখান থেকে এই পর্যন্ত না ওঠে আগে ফেল করলো, এই যে এমনও হতে পারে না। এখন অ্যাডভান্স হয়ে আসবো, এখান থেকে গেছে কিন্তু এই পর্যন্ত করে এইখানে দেখালো কি এখানে ফেল করে না, এখানে চলে আসছে, পরবর্তীতে আবার উঠায় দিল, তার মানে এখানের উপরে আবার উঠে গেল, তার মানে এইখানে ফেল দেখায় পরে আবার ঘুরে যেতে পারে। আমরা তারপরেরটা খুঁজবো, তারপরে এখন এইটা, তাহলে এই কী করতে হবে, এইটার নিচে যেতে হবে মার্কেট রিভার্সের করতে হলে। তার মানে এখানে যদি নিচে যায় তাহলে মার্কেট রিভার্সেল লক্ষণ, যদি সেটা না করে এর উপরে থাকে তাহলে রিভার্সেল লক্ষণ না। কিন্তু এখানে ধরেন এইখানেও ব্রেক দেখালো, কিন্তু এখানে এসে আবার আসতে পারে না। তার মানে আমরা যতক্ষণ দেখছি এইটার নিচে আসছে, এইটার নিচে আসছে, মানে আগের, তার মানে সুইং হাই করতে এখানে হাই করেও আমাদেরকে এইভাবে এমন করতে পারে। কারণ তখন আমরা দেখব এই পয়েন্টগুলা, এইভাবেই আমরা আরএসআইকে ব্যাখ্যা করতে পারি। যদি আমরা এই অনুযায়ী যে 30-এর নিচে আসলে যদি কিনি তাহলে কি হবে আমি দেখাই। ধরেন এই দিন আসছে 30-এর নিচে, এটা 30, এখানে আমরা দেখছি 30 লাইন, ওপরের লাইনটা আর নিচের লাইনটা 20, আমি দুইটাকে কনসিডার করছি। আর ওপরের ওভারবর্জনে আমরা করেছি 80 আর 70। তাহলে এই যে এখানে যদি 30 হয়, এখানে যদি 30 হয়, তাহলে এখানে যদি আমরা কিনে ফেলি তাহলে আমরা এইখানে বাই হয়, তারপর মার্কেট তো এই পর্যন্ত নেমেছে, এখানে একটা শেয়ার হতো তাহলে তো এই পর্যন্ত, তারপর উপরে তো আমাকে আর সুযোগ দেয় নেই,
ওকে, এখন 70-এ গিয়েছে, দেখেন এই যে 70-এ গেছে, কিন্তু যদি আমার এই জায়গাটা 30 এসে বাই করি, এখানে যদি আমি বাই করি, এই জায়গাটায় আমি যদি বাই করি, তাহলে 70 যাওয়ার পরেও আমাকে লসই হয়। কেন? কারণ এই 30 তো 50-এর উপরে না যেও বারবার অনবরত কয়েকবারে হতে পারে, যখন 2-3 বারে এখানে এসে 30, এখানে এসে আবার ঘুরে এসে 30-এর নিচে, আবার ঘুরে এসে 30-এর নিচে নামছে। একইভাবে এখান থেকে এসে এইখানে এসে আবার 30-এর নিচে, 20-এর নিচে কাছাকাছি এসে আরও কমেছে, কিন্তু দেখেন এইখানে আরএসআই উঠছে তাও নামছে। এর আরএসআই কিন্তু এই যে ফেল করেছে, যদি আমরা দেখি আরএসআই এখানে নিউ লো তৈরি করতে ফেল করেছে এখানে। ওকে, এটা স্ট্রং রিভার্সাল ছিল, কিন্তু ছোট টাইম ফ্রেম আর বড় টাইম ফ্রেমে ফেল করে এক না, এটাও বোঝা দরকার। মানে এখানে হচ্ছে 1 2 3 4, আমরা যদি এখান থেকে 1 2 3 4 দিনের মধ্যে ফেল করা আর 40 দিনের মধ্যে হিসাবে ফেল করা, দুটার ওয়েট দুই রকম। 4-5 দিনের মধ্যে একটা হাই বা একটা লোকে আবার আপনার হতেই পারে, ওটা ফেল হইতে পারে, কিন্তু সেটার থেকে ইম্পর্ট্যান্ট যখন একটা লম্বা সময়, যেমন এখান থেকে যদি এই দিন কাজ করে 4-5 দিনের ফেল করছে, দেখেন নিচে হায়ার লো তৈরি করছে, এইটা কিন্তু প্রাইস এখানে হায়ার লো, এখানে হায়ার লো তৈরি করেছে, কিন্তু প্রাইসে আমরা কোনো অ্যাকশান দেখতেছি না। কিন্তু এইখানে এসে যখন দেখলাম লম্বা টাইম ফ্রেমে ডাইভারজেন্সও হয়েছে, ডাইভারজেন্স আমরা পড়া করছি, কিন্তু এই যে লম্বা টাইম ফ্রেমে এখানেও ফেল করা দেখাচ্ছে। কিন্তু এখানের পরে আমরা মার্কেটের স্টপ দেখেছি, এখানে নিচের মার্কেটও যাওয়া, তাহলে এই যে মার্কেটের প্রাইসেও অ্যাকশান আসছে এবং এইখানেও করছে, অর্থাৎ লোয়ার লো তৈরি করতে ফেল করছে, এখানে অপেক্ষাকৃত হায়ার লো হচ্ছে। তাহলে এই সব জায়গাগুলাই আমরা খুঁজে থাকি। এইটা হচ্ছে আরএসআই এর মূল শিক্ষা। এইটাই বলতে চাচ্ছেন ওয়েলেস হোল্ডার, এইটাই বলতে চাচ্ছেন। একইভাবে এই যে হায়ার হাই, এখানে হায়ার হাই, এই হাইটা যখন ফেল করলো, এই যে ওপরে এই হাইয়ের ওপরে গেল না, তখন এইটা ফেল করলো, তাহলে এটাই হচ্ছে রিভার্সের লক্ষণ। এই যে এইখানে আসার পরে যখন দেখলো প্রাইস হায়ার হাই গিয়েছে, একই সাথে ডাইভারজেন্সও হয়েছে। ডাইভারজেন্স কখন বলছি? যখন প্রাইস হায়ার হাই কিন্তু আরএসআই লোয়ার হাই, প্রাইস এখানে এই যে এখানে প্রাইস হায়ার লো কিন্তু আরএসআই হায়ার লো কিন্তু প্রাইস লোয়ার লো, অর্থাৎ অপোজিট। আরএসআই যদি শক্তিশালী হয় সেটা শক্তিশালী ধরা হয়, আরএসআই দুর্বল ধরা হলে ট্রেন্ডকে দুর্বল ধরা হয়, প্রাইস অপোজিট হতে পারে। এইটা হচ্ছে আরএসআই। যদি আমি এখানে 30-তে কিনি, প্রত্যেকটা 30-তে কিনি, 30-র নিচে আসলে তাহলে আমার পোর্টফোলিও খালি হতে বেশি সময় লাগবে না। যদি আমরা এর আগে দেখি যদি আমরা একটা ডাউন ট্রেন্ডে দেখি, অনেকবার 30-তে এসে প্রাইসই করে, অনেকবার, অসংখ্যবার। এই যে এখানে 30-তে এসেছিল, এখানে 30-তে এসেছিল, তারপরে এখানে 30-তে এসেছিল, এখানে তো দেখিয়েছি। আরও যদি দেখাই, এখানে 30-তে এসেছে, এই যে এগুলোকে তো 30-তে এসেছে, এখানে 30-তে এসেছে, এখানে 30-র নিচে এসেছে, এখানে 30-র নিচে এসেছে। আপনি 30-র নিচে কতবার কিনবেন? মার্কেট 1 বছর 2 বছর অনেকবার 30-র নিচে আসবে, তাহলে আপনি কি প্রত্যেকটা জায়গায় কিনতে থাকবেন? তাহলে এই যে আমাদের শুধু আমি বললাম যে এই কনসেপ্টটা আমরা যদি দেখি, দেখেন বড় বড় বিশ্লেষকও একই কথা বলছেন, এই রং কনসেপ্টটাই শেয়ার করছেন। যদি আমি দেখি sharenews24.com খুব ভালো মানের একটি পত্রিকা, যেটা আমাদের স্টক মার্কেট রিলেটেড যদি পত্রিকাগুলোদের মতো অন্যতম একটা পত্রিকা। এই পত্রিকায় নিশ্চয়ই সাধারণ কোনো মানুষের লেখা ছাপা হয় না, একজন ভালো খুব জ্ঞানী মানুষেরই ছাপা হয়। যদি আমি এখানে আরএসআই দিয়ে এখানে সার্চ করি, এখানে আরএসআই নিয়ে নিয়মিত প্রতিবেদনই থাকে। আরএসআই অনুযায়ী কোনগুলো বাইয়ের উপযোগী, আরএসআই অনুযায়ী সেলের উপযোগী, সেল উপযোগী কোনগুলা, যদি সেটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তার মানে এই কনসেপ্টটা এতটাই রং কনসেপ্ট, এতটাই মানে স্প্রেড হয়েছে এটা, যে বড় বড় বিশ্লেষক যারা মানে বড় বড় ইয়েতে পত্রিকায় পর্যন্ত লেখালেখি করেন, তারা পর্যন্ত এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। অর্থাৎ এই আরএসআই বিশ্লেষণে ঝুঁকিপূর্ণ অবস্থায় 6 কোম্পানির শেয়ার ঝুঁকিপূর্ণ। আরএসআই বিশ্লেষণে আরএসআই কখনো ওয়েলেস হোল্ডার একটা বার এই পুরা বইয়ের মধ্যে খুঁজে পাবেন যেখানে ওয়েলেস হোল্ডার, যিনি এটার জনক, তিনি বলেছেন আরএসআই 30-তে আসা মানে ঝুঁকিপূর্ণ, আর আরএসআই 70-তে আসা মানে বিনিয়োগ প্রত্যাহারের সময়, মানে তার মানে সেটা ঝুঁকিপূর্ণ। আর 70-এর উপরে চলে যাওয়াটা, আর 30-র নিচে যাওয়া, 70-র উপরে কয়েক বছরও থাকতে পারে একটা স্ক্রিপ্ট।
একটা শেয়ার প্রাইস 70-এর উপরে কয়েক বছরও সাস্টেন করতে পারে, যেখানে ধরেন একটা শেয়ার প্রাইস 100 টাকার থেকে 500 টাকাও হতে পারে 70-এর উপরে থাকা অবস্থায়, 70 থেকে 90-র মধ্যে। তাহলে কি আমরা 70-তে বিক্রি করে দেবো 100 টাকা থাকতে? তাহলে আমি 500 টাকা তো কখনোই পাবো না। আবার একইভাবে যখন ওভারসোল্ড পজিশন আসে, 30-র নিচে 1 বছরও সাস্টেন করতে পারে মার্কেট বা একটা শেয়ার প্রাইস। এখন মনে করুন 50 টাকা আসলে, সেই 50 টাকা থেকে শেয়ার প্রাইস 10 টাকাও আসতে পারে 30-র নিচে 1 বছরে। বারবার কি করবে, 30-র উপরে 50-র কাছাকাছি যে আবার 30 ওখানে আসবে, আবার 50 বা 40-তে বা 35-এ যে আবার বারবার 30-তে আসবে। এরকম করতে থাকলেই আপনার কিছুদিন পরে দেখবেন যে 50 টাকা থেকে 10 টাকা চলে আসছে। এমন তো না 30-এ আসার পরে 70-এ যাবেই, 70-এ আসার পরে 50-এ আসবে, 30-এ আবার আসবে, অনবরত এই সাইকেল ঘুরতে থাকবে। তাহলে বাই এবং সেলের প্রশ্নটা আসে। এটা কোনো বাই সেল ইন্ডিকেট করে না। তার মানে এটা দিয়ে কোনো বাই সেল এখানে যদি, তাহলে এটা যদি দেখি, তাহলে এখানে বলছেন এই যে এখানে দেখাচ্ছেন যে 30-এর নিচে আসতে মানে বায়ের সময়, 70-এর উপরে মানে সেলের সময়। দেখেন এখানে দেখাচ্ছে, এখানে আরএসআই বিশ্লেষণ ঝুঁকিপূর্ণ অবস্থা। এটা ঝুঁকিপূর্ণ কেন বলছেন? কারণ আরএসআই 70-এর উপরে গেছেন, 70-এর উপরে একটা শেয়ার 1 বছরও থাকতে পারে। অনেক রেকর্ড আছে, এরকম অনেক কোম্পানির রেকর্ড আছে যখন ভালো মার্কেটে। এই যে তাহলে 70-এর ওপরে মার্কেট গেলেই যে ঝুঁকিপূর্ণ তা না, বরঞ্চ 70 এখন 77 আছে, যদি 78 মানে 78 যেতে ব্যর্থ হয়, 77-এর ওপরে সুইং হাই করতে ব্যর্থ হয়, তখন এর ঝুঁকিপূর্ণ। যদি 77 আছে, যদি এরপর এটা 78 হয়, তারপর আবার এখানে ফেল করে, আবার যদি 79 হয়, আবার ওখান থেকে ফেল করে, যদি 80 হয়, 80 থেকে আবার ফেল, আবার নিচে নেমে, আবার যদি 82 হয়, এভাবে করতে করতে একটা শেয়ার 2 ডাবল 3 ডাবল হইতে পারে। কখন সমস্যা হবে? যখন যাবে ধরেন 80 আছে, 80 থেকে নিচে নেমেছে কিন্তু 78, তারপরে 78 থেকে আবার নিচে নেমে গেল, এখন এরপরে আবার হাই হলো কিন্তু 75 থেকে আবার ফেল করলো, মানে লোয়ার হাই হতে থাকলো। সেইটা খারাপ লক্ষণ, সেইটা রিভার্সালের লক্ষণ। এটাই ওয়েলেস হোল্ডার বোঝাতে চেয়েছেন। ওয়েলেস হোল্ডার কোনো মান দিয়ে পুরো বইটা পড়বেন, যারা এই ধরনের বিশ্লেষণ করেন তারা কখনোই কোনো দিন এই বইটা পড়েন নাই। অথচ যার লেখা, যিনি আবিষ্কারক, তার বই না পড়ে আপনি তার ব্যাখ্যা করেন কিভাবে? বেসিক নলেজ দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করা যায়? আপনার বেসিক নলেজ আছে, কিন্তু আমি একটা বই লিখলাম, আমার বই না পড়ে আমি সেখানে কি লিখেছি সেটা না পড়ে আপনার বেসিক নলেজ দিয়ে আমার কনসেপ্ট আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? কারণ ব্যাখ্যা, ওটা তো আবিষ্কারক আমি, কনসেপ্টার। আপনি একটা কনসেপ্ট আবিষ্কার করলেন, আমি না বই পড়ে খালি মলার দেখে আপনাকে বলে দিব যে আমি আপনার কনসেপ্ট আপনি কি ব্যাখ্যা করতে চেয়েছেন না পড়ে বলতে পারবো? তাহলে এই বইটা যদি যারা পড়বে, সাধারণ ভাষায় লেখা আছে, তারা কখনোই এই ভুল কনসেপ্ট ইউজ করবে না। তাহলে কারা এই ভুলগুলা করেন? যারা এই বইটা কখনো পড়েনি নাই, যার যে থিওরিটার আবিষ্কারক তার এই থিওরিটা সম্পর্কে কখনো এক লাইন পড়েন নাই। আমি তো এখানে সেকশন 6 থেকে শুরু, 63 নম্বর পেজ, এখান থেকেই শুরু। এই বইতে আরও অনেক বিষয় লেখা আছে। এই বইতে তিনি প্রথম, ওয়েলেস হোল্ডার তার ধারণাটি প্রকাশ করেন, আরএসআই ধারণাটি প্রকাশ করেন। এইটাই প্রথম বই যেই বইতে তিনি এই ধারণাটি সর্বপ্রথম প্রকাশ করেন। এবং এই বইতে শুরুতেই, এখান থেকে সেকশনটা শুরু, এখানে শুরুতেই বলে দিয়েছে টপস অ্যান্ড বটমস আর ইন্ডিকেটেড হোয়েন দ্য আরএসআই গোজ অ্যাবভ 70 অর ড্রপস বিলো 30। এটা তো টপস অ্যান্ড বটম বা এটা ওভারবোট ওভারসোল্ড পজিশনকে বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে ফেইলুয়ার সুইং অ্যাবভ 70 or below 30 on the RSI scale are strong indications of market reversal. তার মানে এইখানে সুইং ফেল করার মুখ্য, এইটা মোস্ট কমন এবং এইটাই মূলই বিষয়। আমরা তো সুইং ফেল করাটাকে একবারও উল্লেখ করি না। আমরা 70 আর 30 বুঝতে পারছি কিছু, আর কিছু বুঝি নাই। এভাবে আমাদের বিশ্লেষকরা বিশ্লেষণ দিচ্ছেন ঝুঁকিপূর্ণ অবস্থায় 6 শেয়ার, মানে কি 70-র ওপরে থাকলে ঝুঁকিপূর্ণ। 70 থেকে অনেক শেয়ারের খেলা শুরু হয়, বৃদ্ধি শুরু হয়। তারপরে হচ্ছে 30-তে আসলেই সেটা বাই করার সময়। 30-তে একটা শেয়ার, এই যে আমরা তো এর আগে দেখালামই, একটা শেয়ারের অর্ধেক কারেকশনও 30 আসতে পারে, বাকি অর্ধেক কারেকশন 30 নিচে হতে পারে। তাহলে তো পোর্টফোলিও খালি হয়ে যাবে। তাহলে আমরা এই জন্যই আমরা আরএসআইতে এই যে হায়ার হাই লোয়ার হাই এগুলো প্লট করি।
আরএসআইতে লোয়ার হাই, আমি যাতে ইজিলি বুঝতে পারি এইটা হায়ার লো, ওকে, এইটা লোয়ার লো, তাহলে এইটা লোয়ার লো, আর এই যে হায়ার লো, এই যে হায়ার হচ্ছে, কিন্তু অন্য জায়গায় হায়ার লো আমি দেখবো না, শুধু ওভারবট এবং ওভারসোল পজিশনে এসে দেখব। এখানে বলেছেন কি জন্য, এটা তো আমি বানাই নাই, এখানে যেটার উদ্ভাবক তিনি বলছেন টপ সাম বটমে যে যখন সুইং এভাব 70-70 ওপর থেকে, সেটা 71 থেকে হতে পারে, 72 হতে পারে, বা 90 হতে পারে, 70 থেকে 100 পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে, 30 নিচ থেকে 0 রাগ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে। সেখান থেকে যদি নিউ লো তৈরি করতে ব্যর্থ হয় নিচে, আর উপরে যদি নিউ হাই তৈরি করতে ব্যর্থ হয়, সেইটা স্ট্রং ইন্ডিকেশন অফ মার্কেট রিভার্সাল। এইটাই উনি ব্যাখ্যা করছেন খুব সহজ ভাষায়, কিন্তু আমরা এটা একবারও বুঝি নাই, কেউ সহজে বুঝি নাই। এভাবেই যুগের পর যুগ আমাদের বড় বড় টেকনিক, শুধু এটা তো দেখালাম যিনি বিশ্লেষক তারা ভুল করছেন, যারা ট্রেনার তারাও একই সেম ভুলটাই করছেন। এটা নিয়ে আমি অনেকবার অনেক ভিডিও দিয়েছি, কিন্তু এই ভুলগুলো কমন। যেমন এই যে এখানে দেখছেন হায়ার হাই হয়েছে, কিন্তু পরেরটা কিন্তু লোয়ার হাই, এইটা স্টক দেখেন মার্কেট কিন্তু এখনও রিভার্স হয় নাই, কিন্তু এখানে বলছে স্ট্রং ইন্ডিকেশনস অফ মার্কেট রিভার্সাল, এর জন্য সুইং এর ওপরে সুইং ফেল করেছে, ওপরে যেতে সুইং ফেল করেছে। যদি 70-র উপরে থাকে সেটা আরও মুখ্য, সেটাই আমরা করব। এই যে এখানে এক জায়গায় তো ফেল করবে, এখানে কিন্তু এখানে ফেল করেন, একটা জায়গায় যেহেতু ফেল করবে, এখানে তো ফেল করেছে। এই যে আমি এখানে এসে বুঝেছি যে উপরে আর যাচ্ছে না। এই যে এইখানে ওপরে ছিল কত 80, আমরা এটা কি হায়ার হাই, এখানে লোয়ার হাই হয়েছে, এর উপরে যায় নাই, কিন্তু মার্কেট উপরে গেছে, যেটাকে ডাইভারজেন্সও বলা হয়ে থাকে। ডাইভারজেন্সও সেম এই কখন হয়, যখন এইটা লোয়ার হাই কিন্তু মার্কেট হায়ার হাই, আমরা স্ট্রেংথ ধরি আরএসআইয়ের, তাহলে আমরা যদি এইখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি লোয়ার হাই, তাহলে এইখানে ওপরে থাকতেই আমি স্ট্রং ইন্ডিকেশন পাচ্ছি যে মার্কেট রিভার্স হতে পারে। এখানে টপ প্রাইসে পাচ্ছি। ঠিক একইভাবে এইটা ব্যবহার নিচের জন্য, যখন এটা লোয়ার লো আসতে, আমরা শর্ট টাইম ফ্রেমে এটাকে কম কনসিডার করব, আর লং টাইম ফ্রেমের যদি এটা হয়, যেমন এখান থেকে এইটা লোয়ার হাই, এইটাও কিন্তু লোয়ার হাই, হায়ার লো, এইটাও হায়ার লো, আবার এইটাও হায়ার লো, কিন্তু এখান থেকে যদি আমি এইটাকে মূল কনসেপ্টে ধরি তাহলে, আর এখান থেকে যদি এখানে ধরি, তখন আমরা বলি এখন যখন আমি লং রেঞ্জে দেখতেছি তখন সেটা বেশি কার্যকর। এখান থেকে এই রেঞ্জ, এই যে এইখানে লো, কিন্তু এইখানে হায়ার লো, এই নিচের থেকে যখন লং রেঞ্জ দেখছি তখন এটা কার্যকর। অনেক সময় শর্ট রেঞ্জে খুব বেশি কাজ করবে না, কারণ মার্কেট অনেক সময় লং রেঞ্জটাকে কনসিডার করে। লং রেঞ্জ সবসময়, লং রেঞ্জে যেই রিভার্সালের যে লক্ষণটা আসবে সেটা সব থেকে বেশি স্ট্রং শর্ট লেন্থের থেকে, শর্ট সময়ের থেকে লং রেঞ্জে যখন হবে। এই জন্য আমরা আরএসআইকে একেবারে ভুল ব্যাখ্যা করি, ভুলই করি। আমাদের ট্রেনাররা পর্যন্ত এমন ভুল শিক্ষা দিয়ে থাকেন, 30-এ আসলে কিনো আর 70-এ এসে বেচলো। আরএসআই কোনো না যে 30-এ আসলে 70-এ যাবেই, বারবার 30-এ আসবে 70 যাবে। আরএসআই বহুবার দেখেছি, আরএসআই 30-এর নিচে দেখা যাবে 10 বার 15 বার আসতেছে, তার মধ্যে 70-এ গেছে অনেকবার পরে। যখন 70-এ যাবে, 30-এর নিচে তো আপনি কিনলেন, কেনার পরে 30-এর নিচে বারবার নিতে 50-এর নিচে থেকেই আবার 30-এর নিচে আসতে আসতে সেই শেয়ার ধরেন 50 টাকা কিনলেন, চলে আসবে 20 টাকায়। তারপর যখন 70-এ যাবে, আপনি তো 50 টাকা কিনছিলেন, এখন 20 টাকা চলে আসছে। 70-এ যখন 30-35 টাকায়, তা আপনার ওই 50 টাকা তার কখনো আসবে না, তখন আপনি কি লস করবেন? তাহলে আরএসআইয়ের ঝুঁকিপূর্ণ অবস্থান মান দিয়ে হয় না, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। এই যে যারা এই ধরনের বিশ্লেষক আছেন, পড়াশোনা যার কনসেপ্ট তার বই না পড়েই বিশ্লেষণ করছেন। আগে আমি বিশ্লেষণ করব, একটা পত্রিকায় আসবে, একটা স্বনামধন্য পত্রিকায় আসবে এমন জিনিস, যেটা একজন বিশ্লেষক থাকবেন যিনি মন গড়া তথ্য দিবেন না। এটা তো কমন মিস্টেক অফ, আপনি যদি এইটা যদি গুগলে সার্চ করেন যে কমন মিস্টেক কি আরএসআই, তাও তো এই সেম জিনিসটা দেখাবে যে আরএসআইকে 30 এবং 70-এ বাই সেল হিসাবে ডিসিশন নেওয়া, এটা হচ্ছে আরএসআই। আরএসআই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ, আগের স্ট্রেংথের সাথে পরের সাথে কম্পেয়ার করা। রিলেটিভ মানে কি, রিলেটিভলি কম্পেয়ার করছে আগের সময়ের সাথে পরের সময়কে। আগের থেকে কি আরএসআই বাড়ছে না কমছে? আগের থেকে যদি কমে থাকে রিলেটিভলি কমছে, আর আগের থেকে যদি বাড়ে, তার মানে এখন 60 হয়েছে, তাহলে কেমন 60 পজিশন, তখন আমি জিজ্ঞেস করবো 60 এখন হচ্ছে, তাহলে এর আগে এক সপ্তাহ আগে কত ছিল, একটা নির্দিষ্ট সময় আগে কত ছিল। যদি বলে 50, তাহলে বাড়ছে, আর যদি বলে যে না 70 থেকে এখন 60 হচ্ছে, তাহলে কমছে।
রিলেটিভলি কমছে 70 থেকে 60, 50 থেকে 60 নাকি 70 থেকে 60। এখন শুধু যদি বলেন আমি 60 আসছে, একটা ডিসিশন নাও, 30-এ আসলো, 30 কোথার থেকে আসছে? 20 থেকে 30 আসছে নাকি আপনার 50 থেকে 30 আসছে? তা আরএসআই এটাই প্রকাশ করে, রিলেটিভ স্ট্রেংথ বলেই তো দিয়েছে, তার মানে তুলনামূলক শক্তি। এবং যে রিভার্সাল সম্পর্কে যে বলেছেন, এটা আবিষ্কারক তারটাই আমরা ফলো করব, কারণ তিনি আবিষ্কারক, তার থেকে ভালো এইটা কেউ বিশ্লেষণ করতে পারবেন না, তার থেকে এটার বেশি, মানে যে আবিষ্কারক সে তো অনেক স্টাডি করে এগুলো বানিয়েছেন। আর এত বড়, এত বেশি পপুলার ইন্ডিকেটর, আমার মনে হয় যারা স্টক যে টেকনিক্যাল অ্যানালাইসিস করে না তারাও আরএসআইয়ের নাম শুনেছেন কখনো না কখনো। আরএসআইটা এত পপুলার ইন্ডিকেটর, আর এইটা নিয়ে এত ভুল ধারণা। আশা করি ভবিষ্যতে আপনারা যারা করবেন এই ধরনের ভুল ধারণা নিয়ে থাকবেন না, মূল লেখকের বই পড়বেন। ওই ইউটিউব আর কিছু যেই ট্রেনাররা টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেনও না তাদের কাছ থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা বন্ধ করে দিন। যারা এই ধরনের দেন তারা জানেন, নিজেরাই জানেন না, নিজেরাই কখনোই করেন নাই, তারা ট্রেনার হয়ে বসে আছেন। ম্যাক্সিমাম ট্রেনার টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেনি না। আমি বলছি না সবাইকে, অনেক ভালো ভালো ট্রেনার আছেন, কিন্তু আপনি যাচাই বাছাই করে নেন, যারা ভালো, সত্যিকারের ভালো, তাদেরকে খুঁজে নেন। আমি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো ট্রেনিং দেই না, আমি এটার ছাত্র, আমি এখনও শিক্ষক হতে পারি নাই এটার। আমি জাস্ট বললাম, কারণ আমরা পড়াশোনা করে এগুলো দেখেছি। আমরা ওই ইউটিউবের ভিডিও দেখে দেখে আর কারো ভিডিও দেখে দেখে শিখি নাই। আমরা মূল লেখকের বই ছাড়া কোনো কনসেপ্টকে বিশ্বাসই করি না। আপনি আমাকে যতই বলেন একটা কনসেপ্ট সম্পর্কে, আমি মূল লেখকের বই পড়তে হবে আমাকে, তারপরে আমি ওইটা মূল লেখক কী বলেছেন সেটা না পড়া পর্যন্ত ততক্ষণ শান্তি পাই না। একজন কি বলল সেটা আমার কাছে মুখ্য না, মূল লক্ষ্য যে আবিষ্কার করবে তার বই পড়ব, তার কথাটা জানবো, সে কি বোঝাতে চেয়েছেন। আপনারাও সেটাই করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ।